এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, আজ 2 আগস্ট 2024 সালের এই দিনে মাত্র 1 বছর আগে রক্তের নেশায় মেতেছিল স্বৈরাচার। লাশ ফেলে ক্ষমতার মসনদ ধরে রাখতে চেয়েছিল। রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে নেমেছিল হাজারো ছাত্র জনতা। সবাই ছিল সাহসী, কিন্তু কেউ কেউ ছিল দুঃসাহসী। প্রতিবাদের এক একটি কণ্ঠ শত সহস্র মানুষকে আশাবাদী করেছিল। রাজধানী থেকে জেলা শহর পর্যন্ত ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছিল আন্দোলনকারীদের প্রতিবাদের ভাষা। দ্রোহযাত্রার এই দিনে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি সেই সব অকুতোভয় আন্দোলনকারীদের ভেতরে 3 জনকে। খুলনা বিএল কলেজের শিক্ষার্থী ফাতেমাতুজ জোহরা আখি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনায়। আমাদের সাথে যোগ দিয়েছেন ঢাকার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহান। নুসরাত, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমাদের সাথে যোগ দিয়েছেন নূর হাসান। নূর হাসান, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। আমরা দর্শক শুরুতে একটি ভিডিও ক্লিপ দেখে তারপর আমরা আমাদের আলোচনা শুরু করতে চাই। আমার বাবা মা কেউ বাড়ি নাই, আমার ছোট বোনদের আমি ঘরের মধ্যে তালা দিয়ে রেখে আসছি। বুঝতে পারতেছি না আমাদের কাছে তালা দিয়ে মারবেন না। আমরা এখন সবাই স্কুলে তো মারবেন না। আপনারা ভিতরে কয়জন আছে? কয়জন আছে ভিতরে? অনেক ভাই বোন উল্লাস খবর থানায় আছে। আর কাকে কোথায় আটকে রেখেছে আমরা জানি না। ফাতেমাতুজ জোহরা, এই ভিডিও, এই কণ্ঠ কার? আসলে আমারই কণ্ঠ, এন্ড এটা আমারই ভিডিও। কি হয়েছিল, কবে, কখন? দিনটা ছিল 2024-এর 31শে জুলাই। প্রতিদিনের মতোই আন্দোলনে বের হচ্ছিলাম, যেরকম প্রতিদিন বের হই। সেদিনও ওরকম বের হচ্ছিলাম। ছোটো বোনকে মানে তখন আমি তো স্টুডেন্ট, আমার বাসায় যেহেতু কেউ নাই, আমি আর আমার ছোটো বোনের সেফটির জন্য বাহির থেকে তালা দিয়ে আমি আমার মতো আন্দোলনে চলে যাই যে আচ্ছা আমি তো শেষ করে আবার আসব। কিন্তু আসতে পারি নাই। তার আগেই ভাইদের এমনভাবে মারতেছিল যে ওইটা দেখে আর সহ্য করার ক্ষমতা আমার ছিল না। দেন ওদের আটকাইতে যে আমি নিজেই মানে আটকে যাই। আমার সাথে আরেকটা মেয়ে ছিল, জানি না কোন একটা কলেজের, চিনি না আমি তাকে পার্সোনালি, বাট ওই মেয়েটা আর আমি হাত ধরে ফেলি যে না, ওদের নিয়ে যেতে দিব না। তারপরে ওদের সাথে একদম এক প্রকার জোরাজুরি হয়। দেন আমাদের প্রচুর মারধর করে। তারপর কি ওদের কোনো মতে বাঁচাতে পারলেও আমরা আটকে যাই। অ্যান্ড দেন আমাদের পুলিশের ভ্যানে উঠায়, ট্রেনে হিস্ট্রি খুব বাজেভাবে। আমরা যে একটা মেয়ে এটা ওদের মাথায় ছিল না। দেন এখানেই শেষ না, তারপরে পুলিশের ভ্যানে উঠায়ও আমাদের মারা হয়। দেন পুলিশরা তারা মারে। খুব খারাপ ছিল। অনেক আকুতি করছি যে আমার ছোট বোনটা আছে, আমি তালা দিয়ে রেখে আসছি, আমি না যেতে পারলে। আমার বোন এত ছোট, মানে ও তখন মানে নিজে খাবারটাও নিয়ে খেতে পারে না। আমি তখন কি বলবো, আমার ওই মুহূর্তে খালি ভয়। আমার এমনিতে আমাকে নিয়ে কোনো ভয় ছিল না। আমার ভয় লাগতেছিল আল্লাহ, আমি যদি এখন বের না হতে পারি আমার বোনটার কি হবে। আমার মা আমার বোনের দায়িত্ব সম্পূর্ণ আমার উপরে দিয়ে গেছে যে তোমার হাতে তোমার বোনকে তুলে দিয়ে গেলাম, তুমি ওকে দেখে রাখো। মানে ওই সময়টা আমার মার ওই কথাটাই বাস্তছিল যে তোমার বোনকে তোমার হাতে দিয়ে গেছি। ওই মানে তারপরে আমি ছাড়া পাই না, অনেকে আসে। আর যেহেতু আমার বাবা মা নাই, আপনি যে আকুতিটা জানালেন যে আঙ্কেল আমার বাসায় কেউ নাই, আমার বোনকে আমি তালা দিয়ে রেখে এসেছি, আপনার এই আকুতি পুলিশ প্রশাসন কারো কি
মন গলেছিল? কারণ মন গলে নাই, যদি গলতো তাহলে তো তখনই তাদের হাতে ছিল, তারা চাইলেই পারতো আমাকে ছেড়ে দিতে, কিন্তু ছাড়ে নাই। পরে এই ভিডিওটা যখন ইন্টারনেটে অনেক মানে ছড়ায় পড়ে, তখন আমি আর কি যে বাড়িওয়ালার বাসায় ছিলাম, ওই আন্টি আমার বোনকে উদ্ধার করে। ওই আন্টির বাসায় ছিল আমার বোন। আমাকে রাত 4টা পর্যন্ত ওখানে আটকায় রাখে, যেহেতু আমার বাবা মা কেউ নাই, আমাকে ছাড়ানোর মতো কেউ নাই। তো অনেক ছেলেরা ছিল ওখানে, অনেক মেয়েরা ছিল, তাদের হয়তো বাবা মা ছিল, এই জন্য ছাড়ে নিয়ে যেতে পারতেছিল, কিন্তু আমার আসলে কেউ ছিল না আমাকে নেওয়ার মতো, এই জন্য আমাকে ছাড়াতে আসলে লেট হয়। কিন্তু ওই রাতটা আমার জন্য যা ছিল, মানে এত লম্বা রাত, আমার মনে হয় না আমার জীবনে এত লম্বা রাত কখনো আসছে। খুব খারাপ ছিল এটা, আমি এখনো ভাবতে পারি না। আমার ওই রাতের কথা মনে উঠলে আমার মানে এখনো আমার এই যে শরীরের পশম দাঁড়া যায়। আল্লাহ, কি ভয়ঙ্কর ছিল। মানে হলো ওই রাতেই আপনাকে কারাগারে পাঠানো হলো? হ্যাঁ, খুলনার একটা থানা ছিল, সঠিক মনে পড়ছে না আমার নামটা। দেন ওইখান থেকে রাত 12টা বাজে আমাদের হচ্ছে সদর থানায় ট্রান্সফার করা হয়। সাথে আর আমার একটা মানে ওই আন্দোলনেরই একটা মেয়ে ছিল, আমি ওনাকে চিনি না, তো ওকে ওর বাবা মা হচ্ছে রাত 12টায় ওখান থেকে নিয়ে যায় বাসায়, কিন্তু আমাকে আসলে বের করতে পারে না। অনেকেই চেষ্টা করছিল, অনেক বড় ভাইয়েরা আপুরা ছিল, আন্টিরা ছিল, কিন্তু তারা আসলে পারে নাই, দেয় নাই তারা আমাকে নিয়ে যেতে। আপনার মানে ওই রাতে আপনার বোন কি অবস্থায় আছে, কেমন আছে, এটাও তো আপনার জানার কোনো সুযোগ ছিল না? না না, আমি আসলে বাহিরের কোনো কিছুর সাথেই মানে যোগাযোগ করতে পারতেছিলাম না, আমার কাছে কোনো ফোন ছিল না। আর আমি খুলনা স্টুডেন্ট, আমি ওখানকার স্থানীয় না, তো ওখানে আমি কাউকেই চিনি না। ওখানে মানে পুরো শহরটাতেই আমি একা, তো আমি ওখানে কাউকে চিনি না। আমার বোনকে ধরতে গেলে আমি একটা অচেনা লোকের কাছেই রেখে আসছিলাম, ওনারাই আমার বোনকে দেখে রাখছিল। খুব মানে কি বলবো। ওই যে আপনাকে থানায় নিয়ে গেল, আপনি পুলিশকে বলেননি? আপনি যেটা হ্যাঁ আমি প্রিজন ভ্যানে যেটা বলছিলেন, পুরো ব্যাপারটাই ওনাদের বলা হয়েছে যে দেখেন আমার বাবা মা নাই, আমার বোনটা সম্পূর্ণ আমার দায়িত্বে, আমার বোনের বয়স মাত্র 8 বছর, যে কোনোভাবে হোক আমাকে একটু ছেড়ে দেন দয়া করে, না হলে আমার বোনটা না খেতে পেরে হয়তো মারাই যাবে। আমি তো সেটাই ভাবছিলাম, কিন্তু ওখানকার কিছু আমার বড় আপুরা ভাইয়েরা ছিল, ওনারা আমাকে, ধন্যবাদ ওনারা আমাকে ওখান থেকে বের করে নিছে। আমরা আরেকটি ভিডিও দিয়ে আমাদের আলোচনা শুরু করতে চাই। নূর হাসান, নুসরাত জাহান, কি হয়েছিল 2024 সালের 31শে জুলাই? একদম ক্ষীণকায় দুজন মানুষ আপনারা, একজনকে পুলিশ টেনে নিয়ে যাচ্ছে, আরেকজনকে এই ক্ষীণকায় একদম ছিপছিপে গড়নের একটি মেয়ে তাকে রক্ষা করার চেষ্টা করছে। আমি যদি নূর হাসান আপনাকে দিয়ে শুরু করি, যে ওই দিন আপনার সাথে কি হয়েছিল, তারপর আমি নুসরাতের কাছে যাই। ব্যাপারটি হচ্ছে, সেদিন যেহেতু সারা দেশের ভিতরে যেই স্বৈরাচারী বাহিনী একের পর এক ছাত্র জনতার উপর হামলা করেছিল, চোখের সামনে আমরা অনেক লাশ দেখেছি। প্রত্যেকটা শহর থেকে মফস্বলে লাশের পর লাশ পড়ছে, সেগুলো আমরা প্রত্যেক দিন অনলাইনেই দেখছি, কিংবা আমাদেরকে মেসেজ করে পাঠাচ্ছে, কজ দ্য মিডিয়া অফ দ্যাট টাইম ওয়াজন্ট ইন আওয়ার ফেভার, যেটা সত্য কথা বলতে। তো থাকতে পারেনি চাপের কারণে, যে কারণে হোক তারা থাকতে পারেনি আমাদের ফেভারে। সো
আমাদের 31st অফ জুলাই আমাদের কর্মসূচি ছিল মার্চ ফর জাস্টিস। যেহেতু আমাদের এত এত ভাই বোনেরা শহীদ হয়েছে এবং অনেক আহত হয়েছে, সো আমরা এটা বিচারের দাবিতে আমরা হাইকোর্টের মাজার গেট প্রাঙ্গণে আমাদের কর্মসূচির ঘোষণা হলো মার্চ ফর জাস্টিস। সো সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যেই আমরা আমাদের ক্যাম্পাস প্রাঙ্গণে জড়ো হওয়ার ঘোষণা দেই আগের রাতে আমাদের ক্যাম্পাসের যে স্টুডেন্টসরা আছে তারা, এবং আমরা ওই দিক থেকে হাইকোর্ট প্রাঙ্গণে মুভ করব, এটা ছিল আমাদের বেসিক প্ল্যান। তো সেই উদ্দেশ্যে আমরা যখন ক্যাম্পাস প্রাঙ্গণে আসি তখন দেখি যে আমাদের ক্যাম্পাসের মাত্র 5 জন স্টুডেন্ট ওইদিকে উপস্থিত হয়েছিল। যেহেতু তখন অলরেডি গণগ্রেফতারের একটা হরগম চলছিল, সো অনেকেই ভয় পাচ্ছিল, কাউকে আসতে দিচ্ছিল না। সো 5 জনই আমরা উপস্থিত হই। এর মধ্যে ছিলাম আমি, আমার বন্ধু ইফাস, আরেকজন বন্ধু বিধান, আমরা ব্যাচমেটস, আর জুনিয়রদের মধ্যে ছিল নুসরাত এবং ওমাইদা, 2 জন মেয়ে, আমরা 3 জন ছেলে। সো আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা হাইকোর্ট প্রাঙ্গণের দিকে রওনা দেই। সো আমরা রমনা দিয়ে যখন আমরা ঢুকি আমাদেরকে ফার্স্টে ঢুকতে দিচ্ছিল না। সো সামহাও নুসরাত ম্যানেজড যে আমরা এদিক দিয়ে যাব। সো আমরা যাওয়া শুরু করলাম, তখন ভিকারুন্নেসার আরও 2 জন আপু আমাদের সাথে অ্যাড হয়। সো যেহেতু চারিদিক থেকে গ্রেফতার করা হচ্ছিল, তাই উই ডিসাইডেড যে আমরা 2 জন করে মুভ করব। সো সেই প্ল্যান অনুযায়ী আমরা 2 জন করে মুভ করা শুরু করলাম। সো যখন আমরা হাইকোর্ট প্রাঙ্গণ, মাজার গেটের প্রাঙ্গণে উপস্থিত হই, সেই পর্যায়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টসরাও মাত্র জড়ো হচ্ছিল। আমরা ইনিশিয়াল স্টেজে গিয়ে পৌঁছাই, মাত্র জড়ো হচ্ছিল 20-25 জন, 30-40 জন, এমন সংখ্যক লোকই হবে। তো যখন আসি তখন দেখলাম যে আমরা এই সাইডে ছিলাম, মাজার গেটের অপোজিট থেকে পুলিশের এক ঝাঁক আমাদের দিকে ধাওয়া করে আসছিল। সো আমি পিছনে ছিলাম, আমি যখন সামনে যাই, সো তারা ওই টাইমে বেসিকলি ওরা আইডিয়া অনুযায়ী তাদেরকে ধরার চেষ্টা করছিল, যে যাদেরকে ধরলে হয়তো বাকি গ্রুপটা দুর্বল হয়ে যাবে বা দুর্বল ফিল করবে। সো আই ডোন্ট নো, ওই মোটিভেই হয়তো আমাকে ধরেছিল, পেছন দিক থেকে ধরা হয়েছিল। সো আমাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, হঠাৎ এই সময় নুসরাতের আগমন হলো। আমি একটা জিনিস বারবার মেনশন করি, সেটা হচ্ছে কি, কাজী নজরুল ইসলাম লিখে গিয়েছিলেন, কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়া লক্ষ্মী নারী। কিন্তু 2024 সালের যে আন্দোলন, ওই 24 সালের আন্দোলনে আমরা দেখেছি নারী শুধু প্রেরণা আর শক্তি শুধু দেয় না, নারী সুরক্ষাও দেয়। সো 2024 সালের আন্দোলন যদি কাজী নজরুল ইসলাম দেখতো, তিনি হয়তো লেখাটা এভাবে লিখতেন, কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা শক্তি সুরক্ষা দিয়েছে বিজয়া লক্ষ্মী নারী। এই ছিল। পরবর্তীতে আমাকে নুসরাত অনেকক্ষণ ধরে যাতে আমাকে প্রিজন ভ্যানে না তোলা হয় সেই চেষ্টা করছিল। এই শক্তি কোত্থেকে পেলেন, কি করলেন আপনি? আসলে এই শক্তিগুলো হয়তো ওই সময়ের যে পরিস্থিতি, মানে দেশের মধ্যে যে অরাজকতা চলছিল, আমার ভাইদের উপরে অন্যায়ভাবে অত্যাচার, হত্যা, লাঠিচার্জ, ওই বিষয়গুলো নিজেদের মনের মধ্যে থেকে আসলে শক্তি এমনিতেই চলে আসছে। যে দেখবেন ওই সময় যে মেয়ে বাসায় হয়তো সামান্য তেলাপোকা দেখে ভয় পাইতো, সেই মেয়ের মধ্যেও এই শক্তি চলে আসছে যে দেশের জন্য আমাকে কিছু করতে হবে, আমার ভাই বোনদের জন্য কিছু করতে হবে। কিন্তু যুদ্ধটা তো বিদেশের সাথে দেশের ছিল না, অভ্যন্তরীণই তো ছিল এই সংগ্রামটা, এই লড়াইটা। কেন আপনারা এত ডেসপারেট হয়ে গেলেন, এত দুঃসাহসী কিভাবে হলেন, কেন হলেন? আসলে আমার কাছে মনে হয় কি, বাহিরের শত্রুর চাইতে নিজেদের ঘরের শত্রু অনেক বেশি বিপজ্জনক হয়। আপনি যখন বাহিরের কোনো শত্রুর বিপক্ষে বা তাদেরকে প্রতিহত করতে যাবেন, তখন আপনার আলাদা একটা মোটিভ থাকবে যে হ্যাঁ, সে আমার বাহিরের শত্রু, সে আমার দেশের অভ্যন্তরে ক্ষতি করতে চাইছে, তার মানে হচ্ছে আমাকে ওইরকম একটা প্রস্তুতি থাকে। কিন্তু যখন দেখবেন যে আপনার অভ্যন্তরে, আপনার চারপাশ থেকে কোনো মানুষ, আপনার হয়তো কাছের কেউ, আপনার লিডার যাকে আপনি মানছেন, যে একজন দেশের প্রধান, তার উচিত ছিল তার দেশের নাগরিকের অধিকারকে সুরক্ষা করা, নিশ্চিত করা। বাট সেই জায়গা থেকে সে তার নাগরিকের এবং দেশের ভবিষ্যৎ শিক্ষার্থীদের অধিকারকে সে হরণ করছিল। দেশের নাগরিকদের তো করছিলই, সেটা আমরা সবাই জানি, বাট শিক্ষার্থীদের মিনিমাম অধিকারটুকু সেটাকেও হরণ করছে এবং সেটাকে দমিয়ে রাখার জন্য সর্বনিম্ন থেকে নিম্নতর পর্যায়ে চলে আসছে। আসলে ওই সময় আমাদের প্রত্যেকের হচ্ছে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল, আমরা প্রত্যেকে তাই নিজেদের জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা সেটুকু করে গিয়েছি। নূর হাসান, আমরা দেখলাম যে মানে প্রিজন ভ্যানে উঠার পরেও আপনি কিছু কথা বলছিলেন, কি বলছিলেন? বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে নুসরাত যেমনটা বলে গেল, আমরা যারা স্টুডেন্টসরা, ম্যাক্সিমাম স্টুডেন্টরা উই ফেল্ট কানেক্টেড, বা সাধারণ ছাত্র জনতা আন্দোলনটার সাথে কানেক্টেড তখন ফিল করেছিল। টু বি অনেস্ট বলতে গেলে আমাদের কোটা নিয়ে কখনোই কোনো আপত্তি কিংবা মাথা ব্যথা ছিল না। সাধারণ ছাত্র জনতা যারা বা
আসল যারা দেশের নাগরিক তাদের কোনো সময়ে এই জিনিসগুলো নিয়ে ছিল না। বাট আমরা দেখছিলাম যে একটা ছাত্রদের একটা গোষ্ঠী বা ছাত্ররা কোটার আন্দোলনের জন্য মাঠে নেমেছে, যেটা তাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন। সো আমরা যদিও ওই কোটার আন্দোলন যেটা ইনিশিয়াল স্টেজে ছিল বাংলা ব্লকেট, আমরা যদিও সামগ্রিক আকারে সেটাই জয়েন করিনি, তারপরেও আমাদের একটা মৌন সমর্থন ছিল সেই আন্দোলনের প্রতি। বাট আমরা যখন দেখি যে একটা ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের ভিতরে অনাবরত গুলি বর্ষিত হচ্ছে, একের পর এক লাঠি চার্জ হচ্ছে, টিয়ার গ্যাস হামলা হচ্ছে ওই সব শিক্ষার্থীদের উপর, ওই সব মানুষদের উপর যাদের হাতেই একদিন এই বাংলাদেশ গড়ার বা বাংলাদেশ বেড়ে ওঠার স্বপ্ন বুনন হয় বেসিকলি বলতে গেলে। সো আমরা যখন এই চিত্রগুলো দেখছি তখন আমরা আর আমাদেরকে আটকে রাখতে পারিনি। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমরা মূল আন্দোলনে জয়েন করি বিশ্ববিদ্যালয়ের ব্যানার থেকে, সেটি হচ্ছে 16 জুলাই। এর আগের দিনই আমাদের ওই দিনই আমাদের আবু সাইদ হত্যা হয়েছে, শহীদ হয়, আবু সাইদকে শহীদ করা হয়েছিল। এবং এর আগের দিন ঢাকার যে ভিসি চত্বর 15 জুলাই সেদিকে অতর্কিত হামলা হয়েছিল ছাত্রলীগ। আমি জাস্ট আমার টিচারের সাথে একটা কনভারসেশন হচ্ছিল। আমার কথা হচ্ছে যে ধরেন তারা একটা যে অধিকার আদায়ের কথা তারা বলছে এটা অন্যায্য অধিকার, সো তাদেরকে যদি এদিক থেকে দমন করতে হয় সেটা করবে প্রশাসন ফার্স্টে। এদিকে ছাত্রলীগ সরকারের কোন বাহিনী বা প্রশাসনের কোন বাহিনী যে তারা এসে হামলাটা করলো, তাদেরকে এই প্রতিহত করার অধিকারটা দিল কে? তখন আমার ছিল এটা কোশ্চেন। সো ওই স্টেজেই লিটারেলি আমরা সবাই কাছে একটা জিনিস ক্লিয়ার হয়ে গিয়েছিল যে ছাত্রলীগ প্রশাসন বাহিনী একটাই, তারা আমাদেরকে আজকে হামলা করেছে, কালকেও হামলা করবে। ইটস হাই টাইম আমাদের মাঠে নামতে হবে। প্রিজন ভ্যানে দাঁড়িয়ে কি বলছিলেন? প্রিজন ভ্যান, আমি একটু সবসময় একটু কথা গুছিয়ে বলতে কিংবা ছন্দ বানাতে আমি লেখালেখি করি। আমি অ্যাক্টিভিজমের সাথে জড়িত নিরাপদ সড়ক আন্দোলন থেকে। এরপরেও আমি 2 বার আটক হয়েছি, 2019 একবার, 2022 একবার, 2 বার অলরেডি আমি আটক হয়েছিলাম। লাস্ট আটক হয়েছি 2024-এ। সো ওই স্লোগান এগুলো বানাতে আমি খুব পছন্দ করতাম। জহির রায়হানের একটা লেখা ছিল এমন যে দারোগা সাহেব আসছে ফাগুন, আমরা কিন্তু দ্বিগুণ হব। সো আমি চেষ্টা করছিলাম যে এটাকে স্লোগানে কিভাবে রূপান্তরিত করা যায়। সো ওই মোটিভ থেকেই বলেছিলাম যে সামনে আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ। পরে আরও স্লোগান চলছিল যে গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, মামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না। আমার সাথে তিতুমির কলেজের একজন ভাই ছিল মুজাহিদ ভাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ভাই ছিল আকিব ভাই হয়তো আপনারা চিনবেন। প্রিজন ভ্যানের সামনে ইনকিলাব জিন্দাবাদ বলে যিনি ভ্যানে উঠেছিলেন, আমরা 3 জন একসাথে স্লোগান চালাচ্ছিলাম, বারবার স্লোগান চালাচ্ছিলাম। এবং পরবর্তীতে থানায় গিয়ে আমরা 3 জনই খুব অকপটে শাহবাগ থানার ভিতরে, এডিসি ইমরুল ছিল, তার সাথে আমাদের বাকবিতণ্ডা চলছিল। তো এক পর্যায়ে আমরা বলেছিলাম আজকে মারবি কালকে, ওনার সাথে আমাদের কনভারসেশন ততক্ষণ ওই পর্যায়ে চলে গিয়েছিল যে আজকে মারবি কালকে মারবি, মার, আমরা জানি আমার ভাইয়েরা আমার বোনেরা কালকে আবার আসবে, আমার রক্তের বদলা নিতে আসবে, কয়জনকে ঠেকাবি? তখন এডিসি ইমরুল আমার বুকে রাইফেল ধরেছিল যে তোকে যদি এখন গুলি করে দেই কি হবে? তখন আমি বলছি যে মেরে ফেল। কনভারসেশন তুই তো কারিতে চলে গিয়েছিল ততক্ষণে, যে মেরে ফেল। নুসরাত, বারবার প্রিজন ভ্যান, পুলিশের গাড়ি আপনি ধাক্কা দিচ্ছিলেন, অর্থাৎ প্রতিহত করার চেষ্টা করছিলেন যাতে আপনার ভাইদেরকে না নিয়ে যায়। কিন্তু কখন পরাস্ত হলেন বা এটাকে পরাস্ত হওয়া বলে কিনা, তখনকার আপনার মনের অবস্থাটা কি ছিল? আসলে যখন প্রথম তো টেনে হিচড়ে যখন ভাইয়াকে প্রিজন ভ্যানে তুলে ফেলে তখনই আমার মনে হয়েছিল হয়তো বা আমি হেরে গেছি। বাট আমি কখনো হারতে চাই না। আমি চাই যে আমি যদি আজকে হেরে যাই তাহলে আমার পুরো দেশ হেরে যাবে, আমার প্রত্যেকটা ভাই বোন হেরে যাবে। তো সেই জায়গা থেকে যখন ভাইয়াকে প্রিজন ভ্যানে তুলে ফেললো এবং ভাইয়া মানে গাড়িটা ছেড়ে দিবে, ওই হাইকোর্ট মাঝের গেটে যখন হচ্ছে বটতলাটার এক পাশে ভাইয়াকে গাড়িতে সহ উঠায়, আমি অন্য পাশে, আমাকে অলরেডি হচ্ছে ওই লেডি পুলিশরা ওখানে ধরে রাখে দেয়। তো ওনারা ফরচুনেটলি বলবো, আনফর্চুনেটলি বলবো না, তারা আমার হাতটা কীভাবে যেন ছেড়ে ফেলে। তো হঠাৎ করে দেখি গাড়িটা ছেড়ে দিচ্ছে।
তো আমার কাছে ইনস্ট্যান্ট মাথায় আসলো যে এটা একটা উপায়, আমি গাড়ির সামনে দাঁড়ায় যাব। একটু যদি আমি ইন্টারাপ্ট করি, এই যে নুসরাত গাড়ি আটকে রাখছিল, এই জায়গাটাই ছিল একটু খুব একটা টার্নিং পয়েন্ট। কজ নুসরাত, আমাদের তো পকেটে ফোন ছিল, আমার ফোনে ছিল তখন 2% চার্জ। সো আমি এর আগের দিন ছিলাম কুমিল্লা থেকে, আমি পালিয়ে আসছি বাড়ি থেকে একদিনের জন্য। আন্দোলন চলাকালীন সময় একদিনের জন্য আমি বাড়িতে গিয়েছিলাম, যেহেতু আমার আম্মু আপুরা খুবই টেনসড আমাকে নিয়ে। আম্মু প্রায় অসুস্থ হয়ে গিয়েছিল, শুধু আম্মুকে দেখার জন্য আমি বাড়িতে গিয়েছিলাম। সো আমি পরের দিন বাড়ি থেকে পালিয়ে আমি আবার আন্দোলনে এসে যোগ দিই। যোগ দেওয়ার পরে নুসরাত যখন, আম্মু তখন আমার সাথে কথা বলে না যে আমি পালিয়ে কেন আসছি। আমার ফোনে তখন 2% চার্জ। নুসরাত প্রিজন ভ্যানটা আটকে রাখছিল। আমি ওই টাইমে আমার বাড়িতে ফোন দিয়ে আমার ছোট ভাইকে বলছি, আমি আন্দোলন শুরু করার আগে আমি ছোট ভাইকে একবার বলে রেখেছিলাম আমি হয়তো আজকে গ্রেফতার হয়ে যেতে পারি। আমি জানি না কিভাবে আমার একটা ফিলিং আসতেছিল, হয়তো আমি আজকে গ্রেফতার হয়ে যেতে পারি। কজ চারিদিকে এমন সিচুয়েশন দেখছি, আর মাত্র 5 জন আমরা প্রেজেন্ট। সো খুবই কম সংখ্যক মানুষ আমরা গ্রেফতার হয়ে যেতে পারি। সো আমি আমার ছোট ভাইকে ফোন দিয়ে বললাম, এই নুসরাত তো তখন ভ্যান আটকে রাখছিল, যে আমি তো গ্রেফতার হয়ে গিয়েছি, আম্মুকে একটু ঠান্ডা করে রাখো। বিকজ উই ডিডন্ট নো যে আমরা উই আর গোনা কাম ব্যাক অর নট, আমরা ফিরে নাও আসতে পারতাম। আমরা যখনই ভ্যানে উঠিয়ে ফেলা হয়েছিল তখনই চিন্তা করেছিলাম ইটস মাই লাস্ট ডে, আমি আর হয়তো ফিরে আসবো না। আমরা শুনবো আপনি কবে জামিন পেলেন, কিভাবে ফেরত আসলেন। ফাতেমাতুজ জোহরা, আপনাকে জেলখানায় পাঠানো হলো কবে, কিভাবে আপনি ছাড়া পেলেন, কতদিন পর আপনার বোনের সাথে আপনার সাক্ষাৎ হলো, এবং আপনার বোন কাদের তত্ত্বাবধানে ছিল? আসলে আমি তো সেদিন দুপুর 31 তারিখ দুপুর 12টায় আমাকে আটক করা হয়। দেন আমাকে কেউ খুঁজে পাচ্ছিল না, সেজন্যই আসলে বেশি হয়তো সময় লাগছে। আমাকে খুঁজে পাচ্ছিল না, তারপরে খুঁজতে খুঁজতে রাত 1টা বেজে গেছে। তখন আমাকে জানা গেছে যে আমি অমুক থানায় আছি। তারপরে খুলনা বিশ্ববিদ্যালয়ের কিছু আপু আর ভাইয়ারা, আমি তাদের কাউকেই চিনি না, জানি না, এই যে একটা ভিডিও ইন্টারনেটে ছড়াচ্ছিল, ওই ভিডিওটা দেখেই হয়তো তারা আসছিল আমার খোঁজে। তারপরে এটা এনটিভি অনলাইনে সম্প্রচার হয়েছিল ওই দিনই। হ্যাঁ, সেটা হয়তো আমি জানি না, কিন্তু হয়েছিল। তারপরে 3টা-4টা বাজে হচ্ছে আমাকে ওখান থেকে তারা কোনোভাবে ছাড়ায় আমি বাসায় যেতে পারি না। তারপরে সকালবেলায় আবার পুলিশ চলে আসে আমার বাসায়। কিন্তু আমার বাড়িওয়ালা আন্টি, উনি খুব ভালো মানুষ ছিলেন। আর হ্যাঁ, তার আগে জুলাইয়ের মাঝে আমাকে একটা বাসা থেকে বের করে দেওয়া হয়। তারপর ওই জুলাই আন্দোলনেই আমার একটা আন্টির সাথে পরিচিত হয়। আমি ওনাদের বাসায় উঠি, আর যেদিন ওই 31 তারিখে উঠি, 31 তারিখ মানে ওঠার সাথে সাথেই আমি অ্যারেস্ট হই। তো ওই আমার রুমের মধ্যে আমার ছোট বোন ছিল, তারা কোনো মতে তালা ভেঙে আমার বোনকে ওখান থেকে উদ্ধার করে। তারপরে আমি 4টা বাজে ছাড়া পেয়ে যখন আসি, আমার বোন খুব কান্নাকাটি করতেছিল। ওকে জানানো হয় নাই যে আমার কি হয়েছে বা আমি কোথায়, তো বুঝতেছিল না যে এত রাত হয়ে গেল, আপু এখনো আসতেছে না। তারপর আমি কি করব, আমার তো আন্দোলনে যোগদান করার প্ল্যানিং ছিল। তারপরে আমি ভাবছি যে হ্যাঁ, আমি আগে আমার বোনকে সেভ করে নেই। আমি ওদিন সকালবেলায় 9টা বাজেই পুলিশ আসে আমার বাসায়। তো আমার বাড়িওয়ালা আন্টি আমাকে কোনো মতে ওদের থেকে বাঁচায়, বলে যে না, ওরা তো নাই, কোথায় গেছে জানি না। আমি আমার বাড়িতে চলে আসি বরিশালে আমার বোনকে নিয়ে। কিন্তু তো আমার বাড়ির অবস্থাও তখন ভালো ছিল না, ওখানেও মানে ঝুঁকি ছিল, আক্রমণ হলেও হতে পারতো। আমি একটা নিউজ পাই যে তোমাদের বাড়িতে কিছু ছেলেপেলেরা যাচ্ছে, তৎকালীন ক্ষমতাশালীরা, আমি নাম বলতে চাচ্ছি না, তারা আসতেছে আমার বাড়িতে। আমি খবর পেয়ে আমার ছোট বোনকে ওখানে রেখে, ও যেহেতু ছোট, ওর উপরে তেমন কিছু একটা প্রভাব পড়বে না, আমি ওখান থেকে চলে আসি। চলে এসে ওই খুলনা বিশ্ববিদ্যালয়ের একটা আপুর বাসায় আমি ছিলাম। জানি না, আমার ক্যাম্পাসের আমার বন্ধু বান্ধব তারাই আমাকে ফোন দিয়ে থ্রেট দিচ্ছিল যে কোথায় আছিস, বের হ, দেখবো তোকে, অনেক মানে থ্রেট দিচ্ছিল। এই যে 17 বছর বয়স আপনার তখন, মানে এত শক্তি, এত সাহস কোত্থেকে পেলেন? এত শক্তি আসলে তখন ওই মুহূর্তে
ব্যাপারটা হয়েছিল যে শক্তিটা আসলে জানি না কোথা থেকে আসছে। যখন আমি দেখতেছিলাম যে আচ্ছা এত মানুষ মরতেছে, এমনভাবে মানে আমাদের ভাইদের আহত করা হচ্ছে, ওই মুহূর্তে না আমার ভয়টাই কাজ করতেছিল না আমার মধ্যে। আমি আর ছিলাম না যে হ্যাঁ আমার আসলে কি হবে, আমার তো কেউ নাই। আমি যখন এখন যদি আমাকে মেরে ফেলা হয়, মেরে যদি রাস্তায় ফেলে রাখা হয় বা আমাকে যদি আটক করা হয়, তাহলে আমার কি হবে? তখন আমার ওই মানে আমি আমার ভাবনায় ছিলাম না। আমি তখন আমার মানে একটাই চিন্তা ছিল যে হ্যাঁ আমি ওদের আটকাবো, মানে ওদের কুকুরের মতো মারতেছিল। মানে এরকম একটা মানুষকে এভাবে মারতে পারে না। আমি জাস্ট আমি যে ওদের পুলিশের হাত ধরে ফেলি, পুলিশকে হচ্ছে পুলিশের সাথে এক প্রকার হয়, সংঘর্ষ হয়। আমি আমার সাথে আরেকটা 2টা মেয়ে, আমরা 2টা মেয়ে যে কিভাবে পারছি এটা আমার এখনই ভাবতে মানে অবাক লাগতেছে যে ওখানে অনেকগুলা পুলিশ ছিল, আমরা কিভাবে পারছি ওদের সাথে। মানে এই দিনগুলি পার করে এসেছেন। হ্যাঁ ওকে, আমরা আসবো আপনার কাছে। নুসরাত, মানে আপনার চোখের সামনে দিয়ে নূর হাসানের প্রিজন ভ্যান চলে গেল, সেই সময়টা আসলে যখন মানে আমার সামনে থেকে চলে যাচ্ছে, মানে আমাকে যখন ওই পিছনের সামনে থেকে যখন আমাকে ছাড়াতে পারলো কীভাবে, প্রথম তো অনেক চেষ্টা করছে হচ্ছে পুলিশরা যে আমাকে এখান থেকে সরানোর জন্য। যখন পারছিলেন না, গাড়িটা আস্তে ধীরে ধীরে আমার সামনের দিকে আগাচ্ছে আর আমি সামনে ওদেরকে পিছন দিকে ঠেলছি যে সামনের দিকে। আর বারবার বলছি চিৎকার করে যে আমার প্রত্যেকটা ভাইকে যতক্ষণ ছাড়ানো হবে আমি এখান থেকে সরবো না, যদি যেতে হয় আমার উপর দিয়ে যান, কিন্তু আমি যতক্ষণ এখানে থাকবো আপনাদের আমি যেতে দিব না। তো যখন আমাকে ওখানে সরাতে পারছেন না, তারা আবার লেডি পুলিশ কল করেন। ওখানে 3জন লেডি পুলিশ আসে এবং আমাকে অনেক টানা হিচড়া করে। তো একটা টানা হিচড়া একটা পর্যায়ে কি হয় যে ওই আমি যেভাবে ধরে রেখেছিলাম ওখান থেকে আমার হাত এভাবে কেটে যায়। কেটে যাওয়ার ফলে আমি আর ওটা ধরে রাখার শক্তি পাচ্ছিলাম না, আমার হাতটা ছুটে যায়। তারা আমাকে একদম সাইড করে নিয়ে চলে যায় এবং এমনভাবে নিচ্ছিল, খুব বাজেভাবে নিচ্ছিল। জি, আপনি বারবারই বলছিলেন যে আমার ভাইকে ছেড়ে দাও, ভাইদেরকে ছেড়ে দাও। আপনার এই ভিডিও ছড়িয়ে পড়ার পরে কিন্তু সবাই কিন্তু মনে করছে যে আপনারা ভাই বোন। হ্যাঁ, এই জিনিসটা ঠিক। ওই সময় তো রাজপথে আমরা প্রত্যেকটা যখন যারা ছিলাম আন্দোলনে, আমরা এক একজনকে আমাদের ভাই বোন বলেই মনে করতাম। কখনো ফিল হয় না এটা যে সে হয়তো বা আমি তাকে চিনি না, এমনও লোক ছিল, কিন্তু তাদের কাছে তখন অনেক আপন মনে হতো যে সেই আমার আপন। এবং কতদিন পরে ছাড়া পেলেন নূর হাসান? আমি আমার গ্রেফতার হয়েছিলাম 31শে জুলাই সকালের দিকে, আর সন্ধ্যার দিকে আমি ছাড়া পাই। ছেড়ে দেয়? হ্যাঁ, ছেড়ে দেয়। আমাকে প্রথমে রমনা থানায় নিয়ে যাওয়া হয়েছিল। ততক্ষণে বিকালের দিকে আমি তখন জোহরের নামাজ শেষ করে হাজতের ভিতরে জোহরের নামাজ শেষ করলাম। শেষ করার পরে দেখলাম আমার 2জন বন্ধু ভিতরে ঢুকেছে, একজন বন্ধু আর একজন বড় ভাই ইফাজ এবং রাহাত, 2জন ভিতরে ঢুকলো। ঢোকার পরে আমার জন্য জুস টুস নিয়ে আসলো, এইসব দেখছে আমি নামাজ। আমরা তো ততক্ষণে ভিতরে হাজতের ভিতরে যারা ছিলাম তারা প্ল্যান করছিলাম যে কোন কারাগারে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। ধরেই নিয়েছেন যে আপনাদেরকে নিয়ে যাবে। শেষ। আমরা তখন একজন ছিল যে হি ওয়াজ ইনভলভড ইন দ্য পলিটিক্স অফ এ ব্যান্ড পার্টি, তৎকালীন সময়ে জামাতের পলিটিক্সের সাথে ইনভলভ ছিল আমাদের সাথে, যিনি একজন গ্রেফতার হয়েছিলেন। সে অলরেডি 2-1 বার অ্যারেস্টেড হয়েছিল। তিনি আমাদেরকে প্রেক্ষাপট বলছিলেন যে ওই দিন ছাড়া পাওয়ার পরে কি আবার আন্দোলনে জড়িয়েছিল? পরের দিনই আমি আবার রিমেম্বারিং আওয়ার হিরোজ প্রোগ্রাম ছিল, ওই দিনই আমি আন্দোলনে যোগদান করি। ইভেন তো যেহেতু আমি আন্দোলনটা পরিচালনা করতাম ক্যাম্পাস ভিত্তিক, আমরা কয়েকজন, সো আই ওয়াজ ওয়ান অফ দ্যাম। যেহেতু আমি ছিলাম না, অ্যাবসেন্ট ছিলাম 31 জুলাই, আমাকে ওই দিক থেকে তখনকার সময় ব্যাপারটা হয়েছিল যে বিএনপির যে অরিজিনাল পেজ, ওই পেজের থেকে আমার ভিডিও পাবলিশ করে দেওয়া হয়েছিল, ওরা ভিডিও ছেড়েছিল। তখন তো আমার ফ্যামিলির আরও আতঙ্কিত হয়ে গিয়েছিল যে হ্যাঁ দেখ, কারণ তারা জানে যে আমি এর আগেও বিএনপি ট্যাগিংয়ের শিকার অনেকবার হয়েছি, বিএনপি বলে আমাকে ট্যাগ করা হয়েছে। সেই সময়টা তো পার করে আসলেন, সারা বাংলাদেশের মানুষের বিজয় হলো 5ই আগস্ট, এত রক্ত ঝরলো। সেই বিজয়ের পর আমরা আবার 1 বছর পূর্তির দিকে এগিয়ে যাচ্ছি, আর মাত্র 2 দিন বাকি আছে। নুসরাত, কি বলবেন, যেই ত্যাগ, যেই রক্ত, যেই দুঃসাহস, এই 1 বছরে মানে আমরা কি করতে পেরেছি? আসলে এই 1 বছরে আমরা শুধু আমাদের ইতিহাসগুলোকে মনে করতেই পেরেছি। আর সেটার জন্য আমার ভাইদের যে রক্ত, তাদের এই যে লাশ, তাদের যে হত্যা করার ভিডিওগুলা, এগুলোকে বারবার দেখেছি এবং চোখের জল ফেলেছি। কারণ এখন পর্যন্ত বিচারের একটা পর্যন্ত শুনানি আমি শুনি নাই।
সেখানে তার মধ্যে থেকে দেশে যে এখন বর্তমানে দায়িত্বে আছেন তিনি, আমি জানি তিনি অনেক চেষ্টা করছেন এবং তিনিও বারবার ব্যর্থ হচ্ছেন। তার চোখে অনেক স্বপ্ন দেখা যায়, কিন্তু কিছু কিছু মানুষ সেই স্বপ্নগুলোকে ব্যর্থ করার জন্য তার পিছনে উঠে পড়ে লেগেছে। এবং আমরা নিজেরাও হচ্ছে যতটা ঐক্যবদ্ধ ছিলাম ওই সময়টাতে, যেই ঐক্যবদ্ধতার ফলেই হচ্ছে আমাদের 5ই আগস্টের আগমন, নয়তো এটা সম্ভব ছিল না কখনো। তো সেই আমরাই আবার হচ্ছে বিভিন্নভাবে বিচ্ছিন্ন হচ্ছি, একে অপরের সাথে দাঙ্গায় যুক্ত হচ্ছি, যে জিনিসগুলো আমাদের জুলাই অভ্যুত্থানকে আসলে ব্যাহত করার পথে নিয়ে যাবে। জি, নূর হাসান, কি মনে করেন 1 বছরে এগুলো বাংলাদেশ নাকি আরো পিছিয়ে গেল? আচ্ছা, যে ব্যাপারটা হচ্ছে ইংরেজিতে একটা কথা আছে, কথাটা হচ্ছে এমন যে ফিয়ার ইজ কন্টিজিয়াস, ফরচুনেটলি সো ইজ কারেজ। ভয়ে যেমনটা সংক্রামক, সৌভাগ্যবশত সাহসটাই তেমনভাবে সংক্রামক। সো আমরা ওই সাহসটাকে গ্যাদার করে আমরা 5 আগস্টে পৌঁছেছি, এত লাশের বিনিময়ে, এত ত্যাগের বিনিময়ে। সো আপনি যেমনটা বললেন বিজয়, সো আমি ওটাকে বিজয় হিসেবে কোট করছি না এখন পর্যন্ত, কজ আমি পার্সোনালি ফিল করি আমরা এখনও জুলাইয়ে আছি। কারণ যেই দেশের ভিতরে এখন পর্যন্ত আমার ভাইয়ের হত্যার বিচার হয়নি, যেই দেশের ভিতরে এখন পর্যন্ত আমার ভাইয়ের রক্তের দাগ রাস্তা থেকে শুকায়নি, সেই দেশের ভিতরে এখনও জুলাই চলমান, সেই দেশে এখনও বিজয় আসেনি। যেদিন আমার ভাইয়ের বিচার আমি দেখতে পারবো, যেদিন আমি আমার চোখে দেখে যেতে পারবো আমার বোন হত্যার বিচার, সেদিন আমি বলবো যে আমরা বিজয় অর্জন করেছি। এর আগে যতদিন আছে ততদিন জুলাই চলমান, এই জুলাই শেষ হয়নি। এই জুলাইয়ের যে উদ্দেশ্য ছিল কোটা থেকে শুরু করে আমাদের ভাই বোন হত্যা হয়েছিল, আমরা একটা পর্যায়ে আমরা মাঠে নেমেছি আমাদের ভাই বোনের হত্যার বিচারের দাবিতে। সেই বিচার এখনো এই দেশে হয়নি। আমি জানি না কে কতটুকু চেষ্টা করছে, কে কতটুকু চেষ্টা করছে না। আমার কথা হচ্ছে আপনি চেষ্টা করেও যদি আপনি না পারেন তাহলে আপনি ব্যর্থ, আপনি অযোগ্য। এই জায়গায় আপনার বসে থাকার দরকার নেই। আপনার প্রথম কাজ এবং যেটা মেজর কাজ সেটা হওয়া উচিত ছিল আমার ভাইদের বিচার এনে দেওয়া। আমার ভাইদের একটা ভাই হত্যার, একটা বোন হত্যার বিচার এখন আমাদের বাংলার মাটিতে আমরা দেখিনি। 1 বছর শেষ হয়ে গেল, কবে পাবো আমরা বিচার? কবে আমাদের জুলাই গণ অভ্যুত্থান স্বীকৃতি পাবে? কবে আসবে জুলাই ঘোষণাপত্র? কবে আসবে জুলাই সনদ? এই সবগুলা জিনিস এখন অস্পষ্ট। সো যেই জুলাই নিয়ে রাজনীতি চলে, যেই জুলাইয়ের কথা, জুলাইকে কেন ইতিহাস বলা হয় আই ডোন্ট নো, মানে ইন্টেনশনটা কি? যে জুলাইয়ের যে আসল কাজ, জুলাই থেকে জুলাইয়ের ভিতরে যেই ধ্বনি প্রতিধ্বনিত হয়েছিল বিচার, যে আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাই মারলি কেন, প্রশাসন জবাব দে, সেই ভাই হত্যার বিচার যেহেতু এখন পর্যন্ত হয়নি, তাহলে কিসের ইতিহাস আপনি দেখছেন? আপনি তো ওই টাইম জোনটা থেকে এখনো বের হতে পারেননি। এখন আমরা ওই টাইম জোনটাতেই আছি। সো যতদিন পর্যন্ত জুলাই গণহত্যার বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা কোনো বিজয় পাইনি, আমরা ততদিন পর্যন্ত জুলাইয়েই আছি। কি প্রত্যাশা? প্রত্যাশা, আমরা চাই একটা নিরাপদ বাংলাদেশ, যেখানে আমরা আমাদের বাড়ি থেকে আমরা নিশ্চিন্তে বের হতে পারবো, আমার ভাইদের হত্যার বিচার হবে, আমরা বলতে পারবো যে আমরা স্বাধীন। এটাই প্রত্যাশা। আমরা আশা রাখবো যে যেই আমাদের দেশ নেতৃত্ব দিচ্ছে দেশকে, আমাদের জন্য ভালো কিছু করবে। ওকে, আমরা আজকে শেষ করি এখানেই। দর্শক, আমাদেরও প্রত্যাশা যে গণতন্ত্রের পথে, ন্যায় বিচারের পথে, ন্যায়ের পথে বাংলাদেশ এগিয়ে যাবে। আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।